এই সরকার এখন যে ডিসিশন নিয়েছে আমি মনে করি এখানে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটেছে। পুলিশ বাহিনী ধ্বংসের নাটের গুরু সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ধরা খেয়েছে। প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে দেশে ফেরানো এটি প্রথম জুলাই গণহত্যায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি। বন্দি বিনিময় চুক্তির আওতায় আসাদুজ্জামান খান কামালকে ফেরত পাঠাতে সম্মত হয়েছে ভারত। ভারতের নিরাপত্তা উপদেষ্টা, পররাষ্ট্রমন্ত্রী ও জ্বালানি বিষয়ক মন্ত্রীর সাথে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের বৈঠকের পর এসব জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। জুলাই মাসে গণহত্যার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দিয়ে প্রত্যর্পণ প্রক্রিয়া শুরু হবে বলে আশা প্রকাশ করেছেন বর্তমান সরকারের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে দেয়া স্ট্যাটাসে তিনি এমন বক্তব্য করেন। ভারত সফরে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান আশা প্রকাশ করেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে শিগগিরই দেশে ফিরিয়ে তার বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানে গণহত্যার মামলায় হওয়া বিচারের রায় কার্যকর করা যাবে। খলিলুর রহমান জানিয়েছেন, জুলাই মাসে গণহত্যা মামলায় দণ্ডিত হওয়ার পর শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশের অনুরোধ খতিয়ে দেখছে ভারত। তবে সেই প্রত্যর্পণের শুরুটা হবে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাজাপ্রাপ্ত আসামি আসাদুজ্জামান খান কামালকে দিয়ে। ফেসবুক পোস্টে খলিলুর রহমান লিখেছেন, শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং জুলাই গণহত্যায় অভিযুক্ত বাংলাদেশ আওয়ামী লীগ নেতৃত্বকে বাংলাদেশের বিচার ব্যবস্থার মুখোমুখি করা হবে বলে তিনি গভীরভাবে বিশ্বাস করেন। ভারত ইতোমধ্যেই জানিয়েছে জুলাই গণহত্যা মামলায় সাজাপ্রাপ্ত হাসিনাকে প্রত্যর্পণের জন্য তারা বাংলাদেশের অনুরোধ খতিয়ে দেখছে। তিনি লিখেছেন, আমরা জানি হাসিনার প্রতি শক্তিশালী ব্যক্তিরা সহানুভূতিশীল, তবুও আমি ক্রমেই বিশ্বাস করছি ঢাকার কসাই আসাদুজ্জামান খান কামালকে খুব শিগগিরই বিচারের মুখোমুখি করার জন্য বাংলাদেশে প্রত্যর্পণ করা হবে। হাসিনার প্রায় 16 বছর শাসন আমলে সংঘটিত অপরাধের ওপর আরও আলোকপাত হওয়ার সঙ্গে সঙ্গে গণহত্যা এবং জোরপূর্বক গুমের ঘটনায় কামালের ভূমিকা সম্ভবত বিশ্বব্যাপী মিডিয়ার মনোযোগ আকর্ষণ করবে। পররাষ্ট্রমন্ত্রী লিখেছেন, কামাল বা আওয়ামী লীগের অন্য নেতারা যতই অর্থ ব্যয় করুক না কেন, জবাবদিহি থেকে চিরতরে পালানোর কোনো সুযোগ থাকবে না। আমরা যদি জাতি হিসেবে জুলাই গণহত্যার শিকারদের জন্য এবং হাসিনার আমলে সংঘটিত সব মানবাধিকার লঙ্ঘনের জন্য ন্যায় বিচার নিশ্চিত করতে দৃঢ় প্রতিজ্ঞ হই এবং মনোনিবেশ করি, তাহলে দায়ীদের জন্য পরিণতি এড়ানো ক্রমেই কঠিন হয়ে পড়বে। জুলাই গণ অভ্যুত্থান দমনে শেখ হাসিনা ছিলেন সুপ্রিম কমান্ডার। তার সরাসরি নির্দেশে গুলি চালিয়ে হত্যা করা হয় আন্দোলনরত ছাত্র জনতাকে। আর এই ঘৃণ্য কাজে সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, দরবেশ খ্যাত সালমান এফ রহমান এবং সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর। তবে আমার দেশের হাতে সম্প্রতি আসা বেশ কয়েকটি ফোনালাপে জানা গেছে ওই সময় আইনমন্ত্রী আনিসুল হকের ভূমিকাও কম ছিল না। এই সময় আটক 6 ছাত্র নেতার মুক্তি নিয়েও তৎপর ছিলেন তিনি। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে হওয়া এক ফোনালাপে শোনা যায় ওই নেতাদের কিভাবে মুক্তি দেবেন তার পরিকল্পনা শোনাচ্ছেন। আমি তো খেয়াল করিনি, এখন শুনতেছি ওরা বলে 3 জন না খেয়ে আছে। ওই যে শোনেন, আমি আপনাকে একটা কথা বলি, আমি শুনছি। জি আচ্ছা, ব্যাপারটা হচ্ছে কালকে সকালে, হ্যাঁ কালকে সকালে আপনার ওদেরকে ছেড়ে দেওয়া। আচ্ছা, তার কারণ হচ্ছে কালকেও কোর্ট বসবে না, কোর্ট বসবে রবিবারে গিয়ে। এই রবিবারে গিয়ে বললা এই শয়তানি আমি করছি আর আপনি করছেন, এই 2 জনের নাম উঠে যাবে, বুঝছেন না? আচ্ছা, আমি আর দরকার কি আমাদের এই শয়তান হওয়ার? গুলি করি মরে একটা, আহত হয় একটা, যায় স্যার বাকি যায় না। মোবাইল ফোনের স্ক্রিনে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ভিডিও দেখছিলেন আর তার অনুগত পুলিশ কর্মকর্তা কথা বলছিলেন। 24শে জুলাই গণ অভ্যুত্থান দমনে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশদাতায় আসাদুজ্জামান খান কামাল একসময় কারওয়ান বাজারের তেজগাঁও এলাকায় মাস্তান হিসেবে পরিচিত ছিলেন। আওয়ামী লীগের এমপি হয়ে আরও দুর্ধর্ষ হয়ে ওঠেন তিনি। 2014 সালের 12 জানুয়ারি তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। দায়িত্ব নিয়েই রাজারবাগ পুলিশ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন, বিরোধী দলকে তিনি দেখে নেবেন, কোনো ছাড় দেয়া হবে না। তিনি তার কথা রেখেছেন। গুমের হুকুম দেয়া, ক্রসফায়ারের অনুমতি প্রদান, রাজনৈতিক নিপীড়ন চালিয়ে বিরোধী দলের নেতাকর্মীদের শাস্তি প্রদান ও অপহরণ, মাদকের ব্যবসা, এমন কোনো অপকর্ম নেই যা তিনি করেননি। নানা অপকর্ম করে কামাল পরিণত হন সন্ত্রাসের মাফিয়া ডনে। ভারতে পালিয়ে যাওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সরাসরি যোগাযোগ থাকায় তার প্রতিটি আদেশ তিনি বাস্তবায়ন করতেন। দেশে কোনো ঘটনা ঘটলেই সন্ধ্যার পর ছুটে যেতেন গণভবনে।
সেখান থেকে ফ্যাসিস্ট হাসিনার নির্দেশ নিয়ে এসে মাঠ পর্যায়ে বাস্তবায়ন করতেন। তার হাত দিয়েই তৈরি হয়েছে কুখ্যাত পুলিশ কর্মকর্তা বেনজির আহমেদ, প্রলয় কুমার জোয়ারদার, মোল্লা নজরুল ইসলাম, বিপ্লবী বিজয় মজুমদার, ডিবি হারুন ও র্যাবের হারুন সহ অসংখ্য কুখ্যাত পুলিশ কর্মকর্তা। কথিত জঙ্গি অভিযানের যেসব পুলিশ কর্মকর্তা দৌরাত্ম্য চালাতেন এবং বিরোধী মতের নেতাকর্মীদের নির্যাতন করতেন, আসাদুজ্জামান খান কামাল তাদের পদোন্নতির সুপারিশ করতেন। যোগ্য পুলিশ কর্মকর্তার পদোন্নতি থেকে তিনি বাদ দিতেন। মাঠ পর্যায়ে পুলিশ তার কাজ বাস্তবায়নের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশ পাঠাতো, কিন্তু তিনি পুলিশের কোনো সুপারিশই মানতেন না। তার সিদ্ধান্তই ছিল শেষ কথা। পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে কামাল হয়ে উঠেছিলেন ভয়ঙ্কর এক স্বরাষ্ট্রমন্ত্রী। কথা কম বলতেন, কিন্তু শেখ হাসিনার লাঠিয়াল হয়ে কাজ করতেন। অনেকে তাকে ঠান্ডা মাথার খুনি বলতেন। শুধু তাই নয়, পুলিশ ফায়ার সার্ভিস পাসপোর্ট আনসারের পদোন্নতিতে তার বিরুদ্ধে বস্তা বস্তা টাকা ঘুষ নেয়ার অভিযোগ ছিল। তার অত্যাচার ও নির্যাতনে ঢাকার তেজগাঁও নির্বাচনী আসনে বিরোধী দলের নেতাকর্মীদের বছরের পর বছর পলাতক থাকতে হয়েছে। অনেকে বাসা বদল করতে বাধ্য হয়েছেন। পুলিশ আনসার সহ বিভিন্ন বাহিনীতে বদলি পোস্টিংয়ে তার স্ত্রীর মাধ্যমে মোটা অঙ্কের টাকা ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে। জানা গেছে, কামালের স্ত্রী ঢাকায় এক আত্মীয়ের বাড়িতে রয়েছেন। 28 জুলাই 2024 আসাদুজ্জামান খান কামালের মাধ্যমেই মরণাস্ত্র ব্যবহারের নির্দেশ পায় পুলিশ। জুলাই ছাত্র আন্দোলন দমনে সরাসরি লেথাল ওয়েপন ব্যবহার করার প্রধানমন্ত্রীর নির্দেশ তিনি পুলিশকে জানিয়েছিলেন। বঞ্চিত একাধিক পুলিশ কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, পুলিশের নিয়োগ ও পদোন্নতি দেয়া হতো কামালের একক সিদ্ধান্তে। এতে করে কামাল পুলিশের মধ্যে বড় মাফিয়া নেটওয়ার্ক গড়ে তুলেছিলেন। যেসব পুলিশ কর্মকর্তা তার বিরুদ্ধে কথা বলেছেন, তাদেরকেই তিনি ওএসডি করেছেন। অতিরিক্ত ডিআইজি মনিরুজ্জামানের পদোন্নতিও তিনি নিজ হাতে ঠেকিয়েছেন বলে জানা গেছে। কামালের অপকর্ম ছিল কয়েক ভাগে বিভক্ত। প্রথমত, যত পুলিশ নিয়োগ ও পোস্টিং হতো সবকটি থেকেই তিনি নিয়মিত অর্থ আদায়ের ব্যবস্থা করতেন। মেধা বা পরীক্ষার ভিত্তিতে নয়, কামালের একটি তালিকার মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে সব নিয়োগ হতো। সে তালিকায় যে শুধু কামালের পছন্দের ব্যক্তি থাকতো এমনটি নয়। সারা দেশে যে মাফিয়া চক্র প্রতিষ্ঠিত হয়েছিল, সে চক্রের লোকেরা পাঠাতো তালিকা এবং বস্তা ভর্তি টাকা। সেই টাকাও তালিকা অনুযায়ী কাজ করতেন কামাল। ফলে পুলিশ বাহিনী পরিণত হয়েছিল কামালের অনুগত এক বাহিনীতে। সূত্র জানায়, তিনি দায়িত্ব নেয়ার পর থেকেই জঙ্গি অভিযানের নামে নাটক সাজাতেন। বিরোধীদের লোকদের জঙ্গি বানিয়ে জঙ্গি নাটকের আয়োজন করতেন এবং এইসব নাটকের মাধ্যমে বহু মানুষকে হত্যা করেছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকেও গুম করা হয়েছিল কামালের নির্দেশে। তাকে এ বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি বলেছিলেন, সালাউদ্দিন আত্মগোপনে গেছেন। কামালই হলেন প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী যিনি গায়েবী মামলার সংস্কৃতি চালু করেছিলেন। গায়েবী মামলায় মৃত মানুষকেও তিনি আসামি বানিয়েছিলেন। সূত্র জানায়, কামালের আরেকটি বড় অপকর্ম হলো তিনি ছাত্রলীগ ও যুবলীগকে অকাতরে অস্ত্রের লাইসেন্স দিয়েছেন। কামালের 10 বছরের মন্ত্রিত্বের সময় প্রায় 32,000 অস্ত্রের লাইসেন্স দেওয়া হয়। সবই দেওয়া হয়েছিল আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ক্যাডারদের। বিরোধী দলের আন্দোলন দখলের জন্য এসব অস্ত্র ব্যবহার করা হয়েছিল।